শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। কানাডা ভাবছে ডোনাল্ড ট্রাম্পকে সর্বোচ্চ পলিটিক্যাল পেইন দেবে তারা, এবং কিভাবে হাইয়েস্ট পলিটিক্যাল পেইন দেওয়া যায় সেই বিষয়ে তারা কাজ করতে শুরু করেছে। ফেডারেল গভর্নমেন্টের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এই ব্যাপারে উপায় বের করার চেষ্টা করছেন। তাদের হাতের কাছে অবশ্য 2018 সালের অভিজ্ঞতাটি আছে, ফলে 2018 সালের অভিজ্ঞতার আলোকেই এবারও ফেডারেল কর্মকর্তারা তাদের কর্মপন্থা নির্ধারণের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমার গতকালকের ভিডিওটি যারা শুনেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে আমি কালকে উল্লেখ করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে ইম্পোর্টের ক্ষেত্রে 25% ট্যারিফ আরোপের যে ঘোষণাটি দিয়েছেন, এবং সেই ঘোষণার সূত্র ধরে তিনি একের পর এক কানাডাকে আমেরিকার সঙ্গে একীভূত করে ফেলা বা তার 51তম অঙ্গরাজ্য হিসাবে করে ফেলা, এইসব কথাবার্তা বলে বেড়াচ্ছেন। সেটিকে কানাডা এখন সিরিয়াসলি নিতে শুরু করেছে, এবং সিরিয়াসলি নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসাবেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা পাল্টা ব্যবস্থা নেবে। যাই হোক, সেদিকে যাওয়ার আগে আজকের একটু কথা বলি যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখন ওয়াশিংটনে রয়েছেন। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন কিছুদিন আগে। তার অফিসিয়াল ফিউনারেল হয়েছে আজ, বৃহস্পতিবার। সেই ফিউনারেলে বর্তমান প্রেসিডেন্ট বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং কামিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই সেখানে অংশগ্রহণ করেছেন। এছাড়া আমেরিকার জীবিত সকল প্রেসিডেন্ট সেখানে অংশগ্রহণ করেছেন। অন্যান্য বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে জাস্টিন ট্রুডো আমন্ত্রিত হয়ে সেখানে যোগ দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে যে সেই ফিউনারেলে জাস্টিন ট্রুডো এবং ডোনাল্ড ট্রাম্প তারা খুব কাছাকাছি জায়গায় এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলেননি। এই যে কথা বলেননি, এই তথ্যটি আসলে জাস্টিন ট্রুডোই সাংবাদিকদের জানিয়েছেন। তিনি আজ ওয়াশিংটনে সিএনএনকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। কালকের মধ্যে তার আরও বেশ কয়েকটি আমেরিকান নিউজ চ্যানেলের সঙ্গে তার সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি আমেরিকান শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে আসলে তিনি এই যে পরিস্থিতি, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ঘোষণার যেই হুমকিটি দিয়েছেন, সেটি তার সম্ভাব্য প্রতিক্রিয়া, আমেরিকান বিজনেসে কী প্রতিক্রিয়া হবে, কানাডিয়ান বিজনেসে কী প্রতিক্রিয়া হবে, কানাডার সম্ভাব্য কী কী পদক্ষেপ নিতে পারে, এবং এই জায়গাটি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আমেরিকান ব্যবসায়ীরা কী পদক্ষেপ নিতে পারে, সেই ব্যাপারে জাস্টিন ট্রুডো সেখানে কথা বলবেন বলে প্রাইম মিনিস্টারের অফিসের সূত্র থেকে জানা গেছে। যাই হোক, আভ্যন্তরীণভাবে কানাডাও এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। আগামী 15ই জানুয়ারি কানাডার যত প্রভিন্স আছে সেই প্রভিন্সের প্রিমিয়ারদের সঙ্গে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একেবারে ফেস টু ফেস বৈঠক করবেন বলে জানানো হয়েছে, এবং সেই বৈঠকে ফেডারেল গভর্নমেন্ট তাদের মতো করে যে কর্মপরিকল্পনাটি তারা নিচ্ছে, এবং প্রত্যেক প্রভিন্সকেও বলা হয়েছে তাদের মতো করে যেন তারাও একটি পরিকল্পনা নেয়, এবং সবকটি পরিকল্পনা একসাথে নিয়েই সেদিন তারা আলাপ আলোচনা করবেন, এবং সবাই একসাথে কম্বাইন্ডলি আমেরিকার বিরুদ্ধে, যদি ডোনাল্ড ট্রাম্প সত্যিকার অর্থে সেই ধরনের কোনো পদক্ষেপের দিকে যান, তাহলে সেই ধরনের কোনো পদক্ষেপ সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল গভর্নমেন্ট এবং অল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। ইন্টারেস্টিংলি, আজকে সিএনএনের সঙ্গে যখন সাক্ষাৎকার দেন জাস্টিন ট্রুডো, তাকে এই প্রশ্নটি করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প কেন কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য করতে চায়, বা এই কথাটি তিনি বারবার কেন বলছেন। জবাবে জাস্টিন ট্রুডো বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প একজন খুবই ভালো, খুবই শার্প নেগোশিয়েটর। যে কোনো নেগোসিয়েশনের ক্ষেত্রে তিনি খুবই শার্পলি ভূমিকা পালন করেন এবং চেষ্টা করেন যে নেগোসিয়েশনের টেবিলের নিয়ন্ত্রণটা যেন তার দিকে থাকে, এবং তার একটি কৌশল হচ্ছে যে মূল পয়েন্ট থেকে ডিস্ট্রাক্টেড করে ফেলা। এই যে 25% ট্যারিফ আরোপের ঘোষণা তিনি দিয়েছেন, এবং এই 25% ট্যারিফ আরোপের ফলে কেবলমাত্র যে কানাডিয়ান বিজনেস ক্ষতিগ্রস্ত হবে, কানাডার অর্থনীতিতে তার চাপ পড়বে তাই নয়, আমেরিকান বিজনেসও ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকার অর্থনীতিতে তার চাপ পড়বে। কিন্তু সেই যে মূল পয়েন্টটা, সেই মূল পয়েন্ট থেকে দৃষ্টিটা যাতে অন্যদিকে সরিয়ে থাকে, এবং সেই মূল পয়েন্টগুলো যাতে আলোচনার টেবিলে মিডিয়াতে না আসে, আলোচিত হতে না পারে, সেই কারণে ডোনাল্ড ট্রাম্প এই কানাডাকে
তা আমেরিকার অধিভুক্ত করে নেওয়া বা ট্রুডোকে গভর্নর হিসাবে অ্যাড্রেস করা, এইসব কথাবার্তা তিনি তুলছেন এবং সেটি তুলে আসলে সবার দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে রাখতে চাইছেন। এটি ট্রুডোর ব্যাখ্যা। এবং জাস্টিন ট্রুডো এও বলেছেন যে তার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে মানে নৈশভোজটি তারা সেরেছেন কয়েক সপ্তাহ আগে, তারপরে কানাডা যেই সব পদক্ষেপগুলো নিয়েছে, প্রায় একটা মোটা অঙ্কের অ্যানাউন্সমেন্ট তারা করেছে যাতে বর্ডারকে আরও টাইটেন করা যায়, ইললিগ্যাল ইমিগ্রেন্ট পারাপার কিংবা ইললিগ্যাল ড্রাগ কানাডা থেকে আমেরিকা যাওয়া আসা এইসব ব্যাপার বন্ধে কানাডার যে পদক্ষেপগুলো নিয়েছে, এবং সেই পদক্ষেপ নেওয়ার ঘোষণার থেকেই আসলে আমেরিকার এক ধরনের উইন হয়ে গেছে বলে ট্রুডো মনে করেন, এবং সেটি কানাডার জন্য উইন। তিনি সেটিকে কানাডার পরাজয় হিসেবেও দেখেন না। কিন্তু তারপরেও জাস্টিন ট্রুডো বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিহেভ করছেন সেটি আসলে মূল জায়গা থেকে দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নেওয়ার, তার যে একটা ডিস্ট্রাকশন টেকনিক তারই একটি অংশ এটি বলে ট্রুডো মনে করেন। যাই হোক, গত দুদিন ধরেই আসলে ফেডারেল গভর্নমেন্টের কর্মকর্তারা তারা একটা লিস্ট করতে বসেছেন যে কোন কোন লিস্ট, মানে যদি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপ করে, তাহলে তারা পাল্টা হিসাবেও আমেরিকান বেশ কিছু প্রোডাক্টের উপর তারা ট্যারিফ আরোপ করবে। এবং এই জায়গাটায় তাদের টার্গেট হচ্ছে পলিটিক্যালি সেন্সিটিভ কিছু প্রোডাক্টকে বেছে নেওয়া। এবং ক্যানাডিয়ান গভর্নমেন্ট তারা একটা শর্ট লিস্ট করতে শুরু করেছে যে আমেরিকান পলিসি মেকার যারা আছে, কংগ্রেসম্যান, সিনেট সদস্য বা ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ যারা আছেন কিংবা তার রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা যারা আছেন, তারা যেসব এলাকায় বসবাস করেন কিংবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট যেসব ব্যবসা প্রতিষ্ঠান, তাদের উৎপাদিত প্রোডাক্টের উপর কানাডা ট্যারিফ আরোপ করার চিন্তাভাবনা করছে। তারা এখনই কোনো চূড়ান্ত লিস্ট প্রকাশ করতে চাইছে না, তারা আসলে 20শে জানুয়ারি পর্যন্ত দেখতে চাইছে, ওয়েট করতে চাচ্ছে যে সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প এই মানে ট্যারিফ নিয়ে এগিয়ে আসে কিনা, এবং যদি নিয়ে আসে তাহলে তারা পাল্টা ব্যবস্থা হিসাবে মানে এই ধরনের সেন্সিটিভ যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর উপর তারা শুল্ক আরোপ করবে। তাদের বিবেচনায় এর মধ্যে একটি প্রোডাক্ট মানে অরেঞ্জ জুসের একটি আলোচনা এসেছে, যে অরেঞ্জ জুসটি তারা ফ্লোরিডার থেকে কানাডায় সবচেয়ে বেশি আসে, এবং ফ্লোরিডা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দলের শীর্ষ বেশ অনেক নেতার বসবাস সেখানে। ডোনাল্ড ট্রাম্প নিজেও অ্যাডপ্টেড সিটি হিসাবে বিবেচনা করেন ফ্লোরিডাকে, এবং বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কংগ্রেসম্যান এবং সিনেটরের বসবাস ওই এলাকায়। এবং সঙ্গত কারণেই মানে ফ্লোরিডার কোনো প্রোডাক্ট যদি ক্যানাডিয়ান মার্কেটে ইম্প্যাক্টেড হয়, তাহলে সেখানে যারা পলিসি মেকার আছেন, পলিটিশিয়ানরা আছেন, নীতি নির্ধারকরা আছেন, তাদের উপর একটা চাপ পড়বে, এবং সেই চাপটা ডোনাল্ড ট্রাম্পের উপরেও গিয়ে পৌঁছাবে। ফেডারেল গভর্নমেন্টের কর্মকর্তারা বলছেন যে 2018 সালের সেবারও অটোয়ার জাস্টিন ট্রুডোর ফেডারেল গভর্নমেন্টের কর্মকর্তারা বলছেন যে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, সেবারও তিনি কানাডিয়ান বেশ কিছু প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছিলেন। সেই সময় কানাডা বলেছিল যে আমেরিকা যদি $1 ট্যাক্স আরোপ করে, তাহলে কানাডা পাল্টা ডলার অ্যাগেনস্ট ডলার ফর ডলার তারা যেই পরিমাণ ট্যাক্স আরোপ করবে, কানাডা ঠিক পাল্টা আমেরিকান প্রোডাক্টের উপর তারা ঠিক সেই পরিমাণ ট্যাক্স আরোপ করবে। এবং তারা সেই সময়ও ঠিক এই টেকনিকটি নিয়েছিল যে পলিটিক্যালি সেন্সিটিভ যেই সব প্রোডাক্টগুলো আছে সেই সব প্রোডাক্টকে তারা তাদের তালিকায় এনেছিল এবং মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিল যে তারা এই প্রোডাক্টগুলোর উপর ট্যাক্স আরোপ করতে চায়। এবারও তারা ঠিক সেই পথেই আগাচ্ছে। যাই হোক, এটি তো গেল ফেডারেল গভর্নমেন্টের কথা। প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলোকে বলা হয়েছে যে তারাও যেন মানে তাদের মতো করে একটি তালিকা নির্ধারণ করে। ইতিমধ্যে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড তিনি ঘোষণা দিয়েছেন যে যেহেতু অন্টারিও থেকে আমেরিকাতে বেশ উল্লেখযোগ্য পরিমাণে এনার্জি ডিস্ট্রিবিউট করা হয়, এখান থেকে সেখানে যায়, তিনি বলছেন যে প্রয়োজনে তিনি এনার্জি বন্ধ করে দেবেন। এছাড়াও ওয়েল, ইলেকট্রিসিটি, লাম্বার এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোডাক্ট কানাডা থেকে আমেরিকাতে যায়। স্টিল, অ্যালুমিনিয়াম এবং কংক্রিট এরকম বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রোডাক্ট কানাডা থেকে আমেরিকায় যায়, যেগুলো আমেরিকান বিজনেসের জন্য খুবই ভাইটাল অ্যান্ড সেন্সিটিভ, এবং কানাডা সেগুলোকে এখন পর্যন্ত শর্ট লিস্টে নিয়ে এসেছে ফর ইম্পোজিশন অফ ট্যারিফ। আবার যে 15ই জানুয়ারি প্রভিন্সিয়াল প্রিমিয়ারদের সঙ্গে যে বৈঠকটি হবে, সেখানে
প্রিমিয়াররাও তাদের এলাকা থেকে একটা তালিকা নিয়ে আসবেন বলে ধারণা করা হচ্ছে, এবং ফলে সব কিছু মিলিয়ে তারা একটা চূড়ান্ত তালিকা করবেন। 15ই জানুয়ারির প্রিমিয়ারদের সঙ্গে প্রাইম মিনিস্টারের যে বৈঠকটি হবে তার আগে 12 জানুয়ারি প্রিমিয়ারদের একটি গ্রুপ, এটি ডাকফোর্ডের নেতৃত্বে, বাই দ্য ওয়ে বলে রাখি যে ডাকফোর্ড হচ্ছেন এখন যে প্রিমিয়ারদের যে ফোরামটি আছে সেই ফোরামের এটি বাই রোটেশন এক একজন নেতৃত্ব দেন, এখন সেটির নেতা হচ্ছেন ডাকফোর্ডের নেতৃত্বে প্রিমিয়ারদের একটি গ্রুপ 12 তারিখে ওয়াশিংটনে যাবেন। সেখানে তারা সেখানকার ব্যবসায়ী নেতৃবৃন্দ, কংগ্রেসম্যান, সিনেটর, পলিটিশিয়ান, ডিসিশন মেকিংয়ে যারা ইম্প্যাক্ট করে বা ডোনাল্ড ট্রাম্পকে যারা প্রভাবিত করতে পারেন তাদের সঙ্গে তারা বৈঠক করবেন, এবং সেই বৈঠকে এই যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বক্তব্য এবং পদক্ষেপ, সেটি নর্থ আমেরিকাতে কিভাবে ইকোনমিক ফিল্ডে অস্থিরতা তৈরি করবে এবং দুদেশের অর্থনীতিকে কিভাবে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে সেটি তারা তুলে ধরবেন। তবে ডাকফোর্ড নিশ্চিত করেছেন যে তিনি সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ বা কথাবার্তা বলবেন না, বা প্রিমিয়াররা যে প্রতিনিধি দলটি যাচ্ছে তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো মিট করবেন না, কিন্তু তার দলের যারা নেতৃস্থানীয় পলিটিশিয়ান, কংগ্রেসম্যান বা সিনেটর আছে তাদের সঙ্গে তারা বৈঠক করবেন। যাই হোক, 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করবেন, তার আগে আমরা হয়তো অনেক কিছু ঘটতে দেখব, আরও এই রেটরিক চলতে থাকবে। কানাডা, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, জাস্টিন ট্রুডো, ডাকফোর্ড, বিভিন্ন পলিটিশিয়ানরা কথা বলতে থাকবেন, কিন্তু সেই কথাবার্তা বলার মধ্য দিয়েও আমাদের কাছে যেটি মনে হয় যে সেটি আবার তারা আলোচনার টেবিলে কথাও বলতে থাকবেন, কারণ দুটি দেশের মধ্যে যদি বাণিজ্য যুদ্ধ শুরু হয় তাহলে দুটি দেশই ক্ষতিগ্রস্ত হবে, দুটি দেশের ইকোনমিতে তার একটা ইম্প্যাক্ট হবে। এরই মধ্যে আরও একটি ইন্টারেস্টিং যে ডেভেলপমেন্ট সেটি হচ্ছে চীন কানাডাকে প্রস্তাব করেছে যে তারা কানাডার সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে চায়। দর্শক, আপনারা জানেন যে চীন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে কানাডার সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার বলি বা বিজনেস পার্টনার বলেছে, সেটি হচ্ছে চীনের সঙ্গে বেশ কয়েক বছর ধরে আসলে কানাডার সম্পর্কের একটা টানাপোড়েন শুরু হয়েছে, এবং সেটি আসলে শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই। চীনের দুজন ব্যবসায়ী নেতাকে এয়ারপোর্ট থেকে আটক করার ফলশ্রুতিতে কানাডা এবং চীনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে, এবং সেই সম্পর্কের অবনতিটি আসলে অনেক দিনই সেই টানাপোড়েনে থেকেছে, সেটি আর কখনোই উষ্ণ হয়নি। কিন্তু যখনই ডোনাল্ড ট্রাম্প হুমকি ধমকি দিতে শুরু করেছেন এবং শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, ঠিক তখনই চীন আনুষ্ঠানিকভাবে কানাডাকে প্রস্তাব করেছে যে তারা কানাডার সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াতে চায়। এমনকি কানাডার সঙ্গে চীনের যে একটি ব্যবসায়িক সমঝোতা চুক্তি, যেটি প্রায় 2019 সালের দিকে থমকে গিয়েছে, সেটি তারা আবার নতুন করে আলোচনায় আনতে চায়, এবং তারা আসলে এবার সিরিয়াসলি সেই চুক্তিটি সম্পন্ন করতে চায়। সো একদিকে প্রতিবেশী দেশ আমেরিকার সঙ্গে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে, আবার অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ট্রেডিং পার্টনার, বিজনেস পার্টনার চীন, যার সঙ্গে টানাপোড়েন চলছিল গত কয়েক বছর ধরে, তারা এগিয়ে এসেছে সম্পর্ক আরও উষ্ণ করার জন্য। যাই হোক, চীন, আমেরিকা, কানাডা, শেষ পর্যন্ত আমরা যেটি মনে করি বা বিশ্লেষকরা যেটি মনে করেন যে যেহেতু স্বার্থটি হচ্ছে অর্থনীতির স্বার্থ, ইকোনমিক ইন্টারেস্ট, ফলে সেখানে রাজনীতির চাইতে অর্থনীতিটাই বেশি গুরুত্ব পাবে। এবং কানাডা যেহেতু কৌশলটা জেনে গেছে যে ডোনাল্ড ট্রাম্পকে কোথায় হিট করতে হবে, যে তাকে পলিটিক্যালি পেইন দিতে হবে এবং ম্যাক্সিমাম পেইন দিতে হবে, নিশ্চয়ই সেই পলিটিক্যাল পেইন যখন কানাডা যদি দিতেই শুরু করে, সেই ক্ষেত্রে হয়তো পুরো পরিবেশটা তখন আর পেইনের জায়গা থেকে ঘুরে একটা বন্ধুত্বের জায়গায় চলে আসবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।